ওকে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় ৩ ব্যাপন অভিস্রবণ ও প্রশোধনের পার্ট ৫ নিয়ে আলোচনা করব, যেখানে আছে উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ পদ্ধতি। আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আমি এটা তোমাদেরকে একটা শর্ট নোটের সাহায্যে পড়ে দেব। প্রথমে আমি তোমাদের বইয়ের সাথে একটু শেয়ার করি। যেমন মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলা হয়। তাহলে শোষণ কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে, যেহেতু আমাদের এখানে শোষণ কথাটা আছে। মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে সাধারণভাবে কি বলা যেতে পারে? শোষণ বলা যেতে পারে। তাহলে শোষণটা কিন্তু দুই প্রকার হবে। কয় প্রকার হবে? দুই প্রকার হবে। এখানে আমাদের এইখানে যে নোট আছে সেখানে ভিতরে বলা আছে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াটি প্রধানত দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে পানি শোষণ আর একটা হচ্ছে খনিজ লবণ শোষণ। এই দুই শোষণ করে উদ্ভিদ কি করে? বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। প্রথমে আমরা পানি শোষণ প্রক্রিয়াটাকে নিয়ে আলোচনা করবো আমাদের বই থেকে। আচ্ছা, পানি শোষণ কিভাবে হয়? লেক্সের পানিতে নিমজ্জিত স্থলে বসবাসকারী উদ্ভিদগুলো মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদ সারা দেহ দিয়ে পানি শোষণ করে। স্থলজ উদ্ভিদগুলোর মূলরুম মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানি অভিস্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয়। এখানে কৈশিক প্রাণী বলতে কি বোঝাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ। কৈশিক ফানি বলতে একবারে একটা বস্তুকে একদম চিপানোর পর এর ভিতরে অবশিষ্ট যে ফানি থাকবে সেটাকে কৈশিক ফানি বলবে। এটা কিন্তু একটা বিষয়টা গুরুত্বপূর্ণ, তোমাদেরকে বলে দিলাম। সেটাকে কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় টেনে নেয়। এখানে দেখো, এখানে দেখিয়েছে যে এটা হচ্ছে তার মূল রোম, এটা এটা পুরোটা হচ্ছে তার পুরোটা হচ্ছে মূল রোম অঞ্চল। কেমন? এটা হচ্ছে কোষ সৃষ্টিকারী অঞ্চল, এখানে দেখিয়েছে। এটা হচ্ছে মূলত্র, মূল অঞ্চল আর কি। আচ্ছা, এখানে দেখো এইটাকে এটার ভিতরে, হ্যাঁ, এইটার মূলরুমের অঞ্চলের ভিতরে এটাকে যখন আরো আমরা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখব তখন সেটা এখানে দেখা যায়। এই ফাঁকে যে ফানিগুলো থাকে সেগুলো কৈশিক ফানি বলে। এগুলো হচ্ছে মাটি। তাহলে দুইটা মাটির কণার মধ্যবর্তী যে ফানি থাকে সেটা হচ্ছে কৈশিক ফানি। এটাকে একদম চিপিয়ে নেয় কিভাবে? এর সাহায্যে, অভিস্রবণ প্রক্রিয়ায়। কেমন? আচ্ছা, এরপর আমরা যদি একটু যাই, মূলরোমের প্রাচীরটি ভেদ্য, তাই প্রথমে ইমাইবেশন প্রক্রিয়া পানি শোষণ করে এবং কোষ প্রাচীরের দিকে অবস্থিত অর্ধবেদ প্লাজমা পর্দার সংস্পর্শে আসে। এখানে কতটা গুরুত্বপূর্ণ, মূলরোমের প্রাচীরটি ভেদ্য মানে এটা দিয়ে পানি প্রবেশ করবে, অর্থাৎ বাইরে থেকে ঢুকবে আবার ভিতর থেকে বাইরে আসবে, এই জিনিসটা বোঝাতে চাচ্ছে। তাহলে সেখানে ইমাইবেশন প্রক্রিয়া পানি শোষণ করা হয়। তাই প্রথমে ইমাইবেশন, এখানে ইমাইবেশন শব্দটা একটু বুঝতে হবে। ইমাইবেশন হচ্ছে বেদ্য পর্দা দিয়ে যেটা শোষণ করা হয় সেটাকে ইমাইবেশন প্রক্রিয়া বলা হবে। কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য প্লাজমা পর্দার সংস্পর্শে আসে এবং সেটা মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকে। পানি কোষের মধ্যে অন্তর অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে। তাহলে তোমার প্রথমে মূল দিয়ে সেটা পানি প্রবেশ করলো, এটা বেদ্য পর্দা ভেদ করে গেল, যাওয়ার পর সেখান থেকে এবার আবার যখন আরো ভিতরে যাবে সেটা হবে অন্তর অভিস্রবণ প্রক্রিয়া। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের রসের ঘনত্ব সমান নয়, ফলে কোষান্তর অভিস্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। এই যে জাইলেম একটা বিষয় বলছে, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। জাইলেম বা এটা এটা আমরা পরবর্তীতে আসতেছি, একটু লক্ষ্য করো। এই ফাঁকে দিয়ে ইমাইবেশন একটা শব্দ সেখানে আসছে। ইমাইবেশনটা হচ্ছে অধিকাংশ কলেরধর্মী পদার্থই পানিগ্রহী। কলেরধর্মী মানে কি? কলেরধর্মী যেমন আমরা যে ফোম আছে, ফোম সে কিন্তু পানি গ্রহণ করবেই, এটা শিওর। যেমন ফাউরুটি, শুকনো ফাউরুটি তুমি যখন পানিতে ভিজাবে সে পানি গ্রহণ করবে। চিরা, সে পানি গ্রহণ করবে। এগুলা এই জাতীয় যারা পানি গ্রহণে আগ্রহী তাদেরকে কলেরধর্মী বলা হবে। উদ্ভিদের বিভিন্ন ধরনের কলেরধর্মী পদার্থ বিদ্যমান, যেমন স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি। অর্থাৎ উদ্ভিদের দেহের ভিতরে এরকম কিছু কিছু অঙ্গ আছে যেগুলো কি করবে? পানি গ্রহণ করবে, এদেরকে কলেরধর্মী বলা হবে। এইসব পদার্থ তাদের কলেরধর্মী গুণের জন্য পানি শোষণ করতে সক্ষম। কলেরধর্মী বিভিন্ন পদার্থ উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর যে প্রক্রিয়া নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইমাইবেশন বলে। তাহলে এখানে ইমাইবেশনটা হচ্ছে কি?
এই যে যে প্রক্রিয়া ওই যে কলার্ধন পদার্থ তো বুঝছো, কলার্ধন পদার্থগুলো যে প্রক্রিয়া পানি শোষণ করে সেটাকে ইনহিবিশন প্রক্রিয়া বলে, আর শোষণকারী পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে। এখানে বিষয়টা বুঝতে হবে, পানিও একটা হাইড্রোফিলিক পদার্থ হতে পারে, আবার পানির ভেতরে কিন্তু খনিজ লবণ মিশ্রিত থাকলে সেটাও কিন্তু হাইড্রোফিলিক পদার্থ হতে পারে, এই কথাটা। তাহলে এখানে আমরা পানি শোষণ পদ্ধতি সম্পর্কে জানলাম। আমরা যদি আমাদের শীটের দিকে একটু যাই, আমরা তোমাদের জন্য একটা শীট বানিয়েছি। এখানে শীটের ভিতরে জিনিসটা সংক্ষেপে একটু দেওয়া আছে যে উদ্ভিদ প্রধানত তার মূলধর্মের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। এই প্রক্রিয়াটি এই নিম্নলিখিত ধাপগুলোর মাধ্যমে সম্পন্ন। যে পানি শোষণ করবে কীভাবে হবে, একটা হচ্ছে শোষণ অঙ্গ, ভালো করে খেয়াল করো। স্থলজ উদ্ভিদরা মূলের অগ্রভাগের মূলরোম দিয়ে পানি শোষণ করে। পানিতে ভাসমান উদ্ভিদরা তারা সারা দেহ দিয়ে পানি শোষণ করে। তাহলে যারা স্থলজ উদ্ভিদ মানে যারা জলে না উপরে মানে শুকনোতে বসবাস করে, তারা তাদের মূল দিয়ে পানি শোষণ করে। আমাদের যেমন আমরা লাউ গাছের ভিতরে পানি দেবো, বিভিন্ন সবজি গাছের ভিতরে পানি দেবো, তারা কিন্তু তাদের শিকড় দিয়েগুলোকে টেনে নেবে। কিন্তু যারা পানিতে ভাসমান অবস্থা থাকে তারা পুরা দেহ দিয়ে পানি গ্রহণ করে। ইমাইবেশন হচ্ছে মূলরোমের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, যা কলেডোডার্মে। এটা প্রথমে মাটি থেকে পানি শোষণ করে স্ফীত হয়, একে ইমাইবেশন বলে। স্ফীতটা কি? স্ফীতটা হচ্ছে সে পানি শোষণ করে একটু ফুলে উঠে, একটু এই ফুলে ওঠাটাকে স্ফীত বলা হবে, একে ইমাইবেশন বলা হয়। আচ্ছা, অবিশ্রবণ। মূলরোমের কোষরসের ঘনত্ব বাইরের মাটির পানির ঘনত্ব চেয়ে বেশি থাকে, মূলরোমের কোষরসের ঘনত্ব। তাহলে মূলরোমের কোষ মানে শিকড়ের ভিতরে যে কোষ থাকবে সেটার ঘনত্ব বাইরের পানির চাইতে বেশি। ফলে অন্তর অবিশ্রবণ চক্রে মাটির কণাগুলো ফাঁক থেকে মূলরোমের ভিতরে প্রবেশ করে। তাহলে আমরা তো বুঝি যে হালকা থেকে যখন গরম মাধ্যমে যাবে সেটা অবিশ্রবণ হবে। যেহেতু কোষরসের ঘনত্ব বেশি আর পানির ঘনত্ব কম, তাহলে পানি কি করবে, অন্তর অবিশ্রবণ প্রক্রিয়া কিন্তু মূলরোমের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, পরিবহন। মূলরোম থেকে পানি ক্রমে মূলের কর্টেক্স হয়ে, মূলের কি হয়ে, কর্টেক্স, এই কর্টেক্সটা কি এটা বুঝতে হবে, হয়ে জাইলেম বেসেল পর্যন্ত পৌঁছায়। এরপর জাইলেম নালিকার মাধ্যমে পানি পাতা পৌঁছায়। জাইলেম নালিকাটাকে একটু লক্ষ্য করে, এখানে আছে। এখানে আমরা যদি একটু তোমাদেরকে ছবির মধ্যে যদি দেখাই যে মূলরোম দিয়ে তো পানি প্রবেশ করে তোমার এই জায়গাটাকে কর্টেক্স বলা হবে, এই জায়গাটাকে কর্টেক্স বলা হবে। জাইলেম বেসেল পর্যন্ত পৌঁছায়। এরপর জাইলেম নালিকার মধ্যে দিয়ে এই যে গ্যাপটা আছে, এটা হচ্ছে নালিকা, এখান দিয়ে তারা ফাতা পৌঁছাবে। এইখান দিয়ে এই যে এটা একটা নালিকা, এখান দিয়ে ফাতা পৌঁছাবে। তো কিন্তু অঙ্গগুলোর নাম তোমাকে মনে রাখতে হবে। কথা বুঝেছে? আচ্ছা, আমাদের এই আলোচনা শেষে তোমাদের জন্য পরীক্ষা আসবে যে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই অংশ থেকে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব উদ্ভিদের খনিজ লবণ শোষণ পদ্ধতি। একটু লক্ষ্য করো, উদ্ভিদের খনিজ লবণ শোষণ। তো এইখানে এই ছবির মধ্যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস মাটিস্থ পানি। তাহলে মাটির মধ্যে যে পানি মিশে থাকবে সেখানে কিন্তু খনিজ লবণ থাকবে। তাহলে ওই মাটির ভিতরে, ভেজা মাটিগুলোর ভিতরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পানিও আছে, একটা আছে লবণও আছে। এটা হচ্ছে খনিজ লবণ। আর সেখানে একটা দ্রবীভূত অবস্থা থাকে, মাটির ভিতরে যে পানি আছে, মাটিস্থ পানির ভিতরে খনিজ লবণটা দ্রবীভূত অবস্থা থাকে, অর্থাৎ কি সেটা সেখানে একটা মিশ্রণ অবস্থা থাকে। আচ্ছা, এরপর আমরা যেটা হচ্ছে খনিজ লবণগুলো কি বলছে, খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই, দুটি প্রক্রিয়া ভিন্ন। দেখো, তাহলে যদিও সেখানে ওই মাটির ভিতরে লবণ মিশ্রিত পানি আছে, কিন্তু পানি একভাবে শোষণ হবে আর খনিজ লবণ আরেকভাবে শোষণ হবে। কিভাবে? উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না, লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষিত হয়। এখানে একটা শব্দ আসছে আয়ন। উদ্ভিদ, এটা একটু বুঝিয়ে দিব, উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে করে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। এখন তোমাদের একটু বিষয়টা বলতেছি। আয়ন হিসেবে মানে বলা হচ্ছে যে আয়ন মানে হচ্ছে লবণের ভিতরে, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, সোডিয়াম ক্লোরাইড একটা, আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে গেলে সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে জানতে পারবো। আমরা সাধারণত যে লবণের সাথে পরিচিত আছি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আয়ন যখন বলা হবে তোমার এইভাবে, যখন তুমি লিখবে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সোডিয়াম, এটা সোডিয়াম। এখন সেখানে যখন আমরা এইভাবে একটা জিনিস দেখো, প্লাস চিহ্ন দেখালাম, আবার ক্লোরিনকে যখন আমরা এইভাবে উপর দিয়ে মাইনাস চিহ্ন দেখাবো, তখন সেটা আয়ন হবে। এখানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম একটা যোগ, এখানে সোডিয়াম একটা মূল
আবার ক্লোরিন আরেকটা মৌল, এই দুইটা মৌল কিন্তু একসাথে আছে, ঠিক আছে, এরা দুইটা মিলে কিন্তু ওই লবণ তৈরি করছে। আমি সোডিয়াম ক্লোরাইড এরকমভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, তারপর তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। আমরা যখন পরমাণু গঠন চ্যাপ্টারে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে যাবে, এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে। এইগুলোকে বলা হচ্ছে আয়ন, যেমন ক্লোরাইড, এটাকে বলা হচ্ছে ক্লোরাইড আয়ন, এটাকে বলা হচ্ছে সোডিয়াম আয়ন, এগুলোকে বলা হচ্ছে। আচ্ছা, শোষণ দুইভাবে হবে, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর হচ্ছে সক্রিয় শোষণ। এখানে এবার আমরা যে শীট বা নিজের শীটের ভিতরে একটু যাই। এখানে আমরা খনিজ লবণ শোষণ প্রক্রিয়াটা একটু দেখেছি, লক্ষ্য করো। দেখো, উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধির জন্য মাটি থেকে খনিজ লবণ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি শোষণ করে। পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলোকে খনিজ লবণ বলা হবে। তবে উদ্ভিদ এই লবণগুলো সরাসরি গ্রহণ করতে পারে না, এরা আয়ন হিসেবে শোষিত হবে। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খনিজ লবণ শোষণ প্রক্রিয়া মূলত দুই প্রকার, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। একটা হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। এই প্রক্রিয়া উদ্ভিদ কোনো শক্তি খরচ না করে কেবল ব্যাপন বা অভিস্রবণ প্রক্রিয়া লবণ শোষণ করে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে আয়নগুলো প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। আর সক্রিয় হচ্ছে যখন মাটির দ্রবণে লবণের ঘনত্ব কোষ শোষণের চেয়ে কম থাকে, তখন কোষের ভিতরে শক্তি খরচ করে লবণ শোষণ করতে হয়। অধিকাংশ খনিজ লবণে এই পদ্ধতিতে শোষিত হয়। তাহলে পানিতে শোষিত হবে, এই যেমন যে লবণগুলো তোমার খরচ হয় না, সেটা হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে, এখানে কোনো শক্তি খরচ হবে না। কিন্তু যখন নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে নিয়ে যাবে, তখন কি হবে, শক্তি খরচ হবে এবং সেটাকে সক্রিয় শোষণ বলা হবে। আচ্ছা, এরপর দেখো পানি ও খনিজ লবণ শোষণের কি গুরুত্ব। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ। যদি পানি শোষণ না করে, তাহলে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে না। পানি কোষের স্ফীতি, পানি কোষকে টান বা স্ফীত রাখে, যা উদ্ভিদের কাঠামোগত দৃঢ়তার প্রদান রাখে। এই যে অনেক সময় নড়াচড়া করতেছে, আমরা যখন আমাদের বিভিন্ন ফ্যাশন নড়াচড়া করতে পারি, উদ্ভিদের ক্ষেত্রেও সেরকম, মানে স্ফীতি মানে টান করে রাখাটা। পুষ্টি সরবরাহ, খনিজ লবণ উদ্ভিদের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধিতে সাহায্য করে, এটা আমরা বুঝলাম। শোষিত পানির অতিরিক্ত অংশ প্রসাধনের মাধ্যমে বের হয়ে গিয়ে উদ্ভিদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা প্রসাধন সম্পর্কে পরবর্তীতে জানবো। এটা আমি একটা শীট বানিয়েছি, হ্যাঁ, এটা তোমরা তোমাদের যদি কারো দরকার কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। আচ্ছা, আজকের আলোচনা থেকে আমাদের ব্রেন টেস্ট কি হলো লক্ষ্য করো। এখানে আমি 10টা বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, পড়ার পরে এখানে উত্তরপত্র আছে, এখানে বহু নির্বাচনীগুলোর উত্তরপত্র আছে, আমি পড়লাম না। এরপর আসো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, মানে সৃজনশীল প্রশ্নের ক নং, মানে 1 নং প্রশ্নের জন্য যেটা আসবে, এই 5টা যে কোনো একটা আসতে পারে আজকের আলোচনা থেকে। এমআই বিষয়, উদ্ভিদ, খনিজ লবণ ইত্যাদি এগুলো আছে, দেখে নেবে। এরপর আসলে তোমার অনুধাবনমূলক, মানে খ নং প্রশ্নের জন্য এই সাইডটা যে কোনো একটা আসতে পারে। এই আলোচনা থেকে, মানে এই অংশ থেকে যদি প্রশ্ন করে, এই সাইডটা একটা আসবে। তারপর হচ্ছে সৃজনশীল তোমার মানে গ আর গ, অর্থাৎ উচ্চতর প্রয়োগ, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। গ নং হচ্ছে প্রয়োগমূলক, আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। যেটাই আসুক, এই সাইডটার একটা আসবে, মানে এই স্টাইলে এই অংশ থেকে প্রশ্ন করলে এগুলো আসবে। তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর সমাধান করতে পারো, তাহলে আমাকে কমেন্টে জানাবে, না পারলেও জানাবে। আশা করি আমি তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।